আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনার আরও একটা মিশন ব্যর্থ হয়েছে এবং এখান থেকে শিক্ষা নিতে হবে এবং এজ লেভেল ফুটবলকে ঘিরে আরও ইন ডিটেল প্ল্যান দরকার, আরও বেশি করে প্লেয়ার তুলে আনতে হবে। বিশেষ করে ডিফেন্সের কথাবার্তা বলছি, এই জিনিসগুলো আপনারা অনেক জানেন, চর্বিত চর্বণ অনেক আলোচনা করেছে। তবে বেশ কয়েকটা জায়গা থেকে বেশ কয়েকজন প্লেয়ারকে ঘিরে পজিটিভ কথাবার্তা বলারও সুযোগ আছে। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে সেটা করার চেষ্টা করছি। দেখুন, অলিম্পিকের ম্যাচগুলো ওভারঅল দেখেছি এবং আমার কাছে মোটা দাগে মনে হয়েছে প্রথম ম্যাচটার পরে আর্জেন্টিনা আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে এবং সময় যত গড়িয়েছে আর্জেন্টিনা আসলেই ভালো ফুটবল খেলেছে। এমনকি ফ্রান্সের বিপক্ষে 1-0 গোলে হারা ম্যাচে আর্জেন্টিনা 70% সময় বল নিজের পায়ে রেখে যেভাবে ডমিনেট করেছে, ফিনিশিংটা যদি ভালো হতো, ফাইনাল থার্ড এক্সিকিউশনটা যদি ভালো হতো, তাহলে এই ম্যাচটা আর্জেন্টিনা কিন্তু বের করে আনতে পারতো। তবে রেজাল্টটাকে বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন, যারা খেলা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হতে পারবেন যে আসলেই আর্জেন্টিনা বেশ কয়েকবার ডমিনেশন দেখিয়েছে এবং সব মিলিয়ে ওই রেজাল্টটা বাদ দিয়ে বলতে গেলে ভালো একটা ম্যাচই কাটিয়েছে। পুরো টুর্নামেন্টে থিয়াগো আলমাদা এক কথায় অনন্য পারফরমেন্স দিয়েছেন। আলমাদা আরও একবার দেখালেন আপনি যদি লেফট সাইডে একজন প্রপার উইঙ্গারের কথা চিন্তা না করে 4-4-2 ফরমেশনে এমন একজন প্লেয়ারের কথা চিন্তা করেন যিনি কিনা লেফট সাইড থেকে শুরু করে আস্তে আস্তে লেফট হাফ স্পেসটা ইউজ করতে পারবেন, কোনো ক্ষেত্রে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটা প্লে করতে পারবেন, কিছুটা হলে প্লে মেকিং করতে পারবেন। ভবিষ্যতের জন্য থিয়াগো আলমাদা সত্যিকার অর্থে খুবই ভালো একটা অপশন হতে যাচ্ছে। দুটো গোল করেছেন, তার চেয়ে বড় কথা আলমাদা তার প্রেজেন্সটা প্রায় প্রতিটা ম্যাচে দেখিয়েছেন। যখনই আলমাদার পায়ে বল গিয়েছে তার ফার্স্ট টাচ, তার ড্রিবলিং স্কিল, তার সিল্কি মুভমেন্টগুলো সকল কিছুই কিন্তু ফুটবল ভক্তদের চোখে লেগে থাকার কথা। থিয়াগো আলমাদা সত্যিকার অর্থে অন্য একটা মিশনে আছেন। এবার তো ক্লাবটাও চেঞ্জ করছেন, সামনে ইউরোপে আসবেন। আলমাদাকে কেন্দ্র করে আশাটা অনেকটুকু বেড়ে গেল। বিশেষ করে যারা অলিম্পিকের এই ম্যাচগুলো দেখেছেন তারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে আমি কার কথা বলছি, কেন বলছি। এজিকিয়েল ফার্নান্দেস, একি ফার্নান্দেসকে কেন্দ্র করে কিছু না কিছু ডাউট ছিল, বিশেষ করে আর্জেন্টাইন মিডিয়াতে আরেকটু বেশি করে ধারাবাহিক হওয়ার কথাবার্তা বলা হচ্ছিল। তবে আমি একি ফার্নান্দেসের পারফরমেন্সটা পুরো অলিম্পিক জুড়ে যতটুকু দেখার সুযোগ পেয়েছি, এক কথায় মুগ্ধ হয়েছি। এমন একজন মিডফিল্ডার যাকে আপনি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে একজন অর্কেস্ট্রেটর রোলে প্লে করাতে পারবেন, যাকে আপনি বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবেও খেলাতে পারবেন। সবচেয়ে বেশি এগুলোর নানা টেকনিক্যাল ট্যাকটিক্যাল সাইড নিয়ে আলোচনা করা হয়েছে। তবে দুটো পয়েন্টের কথা বলতে চাই। একি ফার্নান্দেস যেভাবে ডান পা বা পা দুপা সমানভাবে ব্যবহার করতে পারেন, যেভাবে একটা গোল করেছেন বা পায়ে শটে, যেভাবে ডান পাটা অনেক সময় সুইচ করে বা পায়ে চলে যেতে পারেন, সত্যিকার অর্থে 2 ফুটেড একজন মিডফিল্ডারের অনেক গ্লিমস তিনি দেখিয়েছেন। এটা আর্জেন্টাইন মিডফিল্ডে ভবিষ্যতে জাতীয় দল একটা বড় সংযোজন হতে পারে। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে ডিফেন্স লাইন ভাঙার একটা খুবই ভালো অ্যাবিলিটি তার আছে। মূলত একজন ডিফেন্সিভ মেন্টালিটির মিডফিল্ডারের এই অ্যাবিলিটিটা অনেক বেশি করে থাকতে হবে, সেটা একেবারে মাস্ট নয়। তবে একি ফার্নান্দেস বারবার করে দেখিয়েছেন একাধিক প্লেয়ারকে, একাধিক মার্কারকে ছিটকে তিনি অনেকটুকু ডি বক্সের আশেপাশে চলে আসতে পারেন এবং সেখান থেকে দূরপাল্লার শটও নিতে পারেন। একদম কমপ্লিট একটা মিডফিল্ডার। একি ফার্নান্দেস যদি ভবিষ্যতে ভালো কিছু না করতে পারেন তাহলে আসলে অনেক অবাক হব। আলাদা করে আলমাদা এবং একি ফার্নান্দেসকে আমার স্টার অফ দ্য শো বলে মনে হয়েছে এবারের অলিম্পিক ক্যাম্পেইনে। তবে আরও কয়েকজনের কথা বলা যায়, যেমন কেভিন জেনন। এই প্লেয়ারটাকে আমার একেবারে ডিফারেন্ট প্রোফাইলের একজন প্লেয়ার বলে মনে হচ্ছে। আর্জেন্টিনান প্লেয়ারদের সহজাত পাসিং স্কিলের পাশাপাশি তার ক্রস করার খুব ভালো অ্যাবিলিটি আছে, অর্থাৎ বলটা বাতাসে অনেক লম্বা পাসের মাধ্যমে দিতে পারেন, দুর্দান্ত একের পর এক ক্রস করতে পারেন, লং বল বাড়াতে পারেন। তার সেট পিস অ্যাবিলিটি অর্থাৎ ফ্রি কিক, কর্নার কিক ইত্যাদি ডেলিভার করার ক্ষমতাও কিন্তু ভিন্ন মনে হয়েছে। আর্জেন্টাইন মিডফিল্ডারের মধ্যে কিছুটা হলো ইউরোপিয়ান একটা সত্তা দেখা যাচ্ছে, যেটা সকলকে আরও একটা নতুন আশা দেখাবে। উইংয়ে খেলার মতো মিডফিল্ডে ওয়াইড মিডফিল্ডার হিসেবে ব্যবহার করার মতো অপশনও কিন্তু স্কারনে ভবিষ্যতে পেতে পারেন। সব মিলে কেভিন জেনন যদি আরও উন্নতি করতে পারেন, যে উন্নতিটা আসলে করতে হবে, তিনি ভবিষ্যতে পাইপলাইনে আসার মতো একজন ফুটবলার। জুলিয়ানো সিমিওনের কথা বলতে হবে। হ্যাঁ জানি ফাইনালে সুবর্ণ একটা সুযোগ মিস করেছেন, তবে জুলিয়ানো সিমিওনের যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে তার পরিশ্রম করার অ্যাবিলিটি। অনেকটা নিকো গঞ্জালেস টাইপের একটা প্রোফাইল হওয়ার মতো কিছু না কিছু ঝলক তিনি কিন্তু দেখাতে পারছেন। যদিও ক্লাব ফুটবলে ভিন্ন পজিশনগুলোতে তিনি খেলেন, আরও বেশি অ্যাটাকিং পজিশনগুলোতে হয়তো বা তাকে ডিপ্লয় করা যেতে পারে। তবে তার ওয়ার্ক রেটের প্রশংসা করছি। তবে একই সঙ্গে এটা বলছি যে ফিনিশিং অ্যাবিলিটি নিয়ে অনেক কাজ করতে হবে। আলভারেজ দুটো অ্যাসিস্ট করেছেন, তবে তার কাছ থেকে এর চেয়ে বেটার পারফরমেন্স আশা করছিলাম। তবে একটা জিনিস এখানেও কমন ছিল, তার হাই ওয়ার্ক রেট। পুরো মাঠে একের পর এক রান মেক করেছেন, অনেক এরিয়া কভার করেছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্লাউদিও অ্যাচিভেরি সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নেই, তাকেও চিন্তায় রাখতে হবে। আরও বেশ কয়েকজন প্লেয়ার সম্পর্কে বলা যেত, তবে আপাতত আলোচনাটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওগুলোতে আরও বেশি করে বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।